বাংলা সংবাদে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি এইসার সামাদ খান। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ বিগত দিনে ছিল, থাকবে। জয় বাংলার নাম নিলেও সে আওয়ামী লীগ হয় না। কিভাবে আওয়ামী লীগ টিকে থাকতে হয় ওরা জানে, ভালো করে জানে। আওয়ামী লীগ ৭১ একটা সিনেমা, এই সিনেমার নায়ক বলা হয় শেখ মুজিবুর। আস্তে আস্তে ছাত্র সমন্বয়কদের কথাবার্তা যেরকম হচ্ছে, গরিব মানুষের সঙ্গে অ্যাডজাস্টিং হচ্ছে না। মিছিল প্রোগ্রাম দেখি, এতে ছাত্রলীগ জড়িত আর আওয়ামী লীগে থাকবে। এতে যদি আমার কেউ একটা চল মারে বেটা থাকবে না, তা ও উপদেষ্টা কার্যালয়ে গেছি, সেই চিঠিকে তারা অগ্রাহ্য কেন করলো? সেইটার জবাব এখন সচিবালয় দেবে, আজকের মধ্যে দেবে। আমরা আইন শৃঙ্খলা রক্ষা করি, আমরা এদেরকে পদত্যাগ দিতে হবে, না হলে জাতীয়করণের ঘোষণা এই মাঠে দিতে হবে। যেহেতু আন্দোলন করতেছেন। বাংলাদেশে যে কোনো কিছু ঘটলেই শেখ হাসিনার সময় শুনতাম কি রাজাকার আল বদর আল শামসের কাহিনী, জামাত শিবির হেফাজতের কাহিনী। এই এখনো একই কথা, গুপ্ত সংগঠন। গুপ্ত সংগঠন মানে কি? এখানে গুপ্ত আর টুপ্তর কি আছে? বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয় অ্যাকর্ডিং টু কান্ট্রি, তার ভোটার আইডি কার্ড এবং পাসপোর্টের যে নাম তালিকা, এই হিসেবে ছাত্র জনতা ওখানে ভর্তি হয়। যে কোনো ব্যক্তি সেখানে ভর্তি হয়ে তার নাচ করার অধিকার আছে, গান করার অধিকার আছে। এমনি ভাবে তিনি তার মসজিদে গিয়ে নামাজ পড়ার অধিকার আছে, কোরআন তেলাওয়াত মাঠে ময়দানে গিয়ে করার অধিকার আছে। আমরা বিএনপি কি আপনারা একটু ভুল বুঝতেছেন না? বিএনপি কি এখনো মুক্তিযুদ্ধ কার্ড খেলতেছে না তো। বিএনপি তো জামাত ইসলামীকেও এমন না যে জামাত ইসলামীকে নিবে না এরকম কোনো দল বন্ধ করে রাখছে, তা তো করে নাই। বরং জামায়াত হচ্ছে বিএনপির এগেইনস্টে অনেক কথা বলছে। আপনার টক শোতে এসে বিএনপির ভাইস চেয়ারম্যান মোস্ট প্রবাবলি ফজলুল ভাই যেই ল্যাঙ্গুয়েজে আপনার কথা বলছে, আপনার কি মনে হয় যে ওনার বক্তব্য যদি আপনি যে কোনো একজন দর্শককে শোনান আর তাকে জিজ্ঞেস করেন এটা আওয়ামী লীগের বক্তব্য না বিএনপির বক্তব্য, আপনি কি মনে করেন ডিস্টিংগুইশ করতে পারবে একজন দর্শক? আসসালামু আলাইকুম। যারা বিএনপির রাজনীতি করেন না, মানে এনটি বিএনপি যে রাজনৈতিক দলগুলো আছে, এর মাঝখানে জামাত ইসলাম, ভিপি নুরের গণ অধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আর আওয়ামী লীগ তো মাঠে নাই, চরমোনাই, হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আওয়ামী লীগ বিগত দিনে ছিল, থাকবে। জয় বাংলার নাম নিলেও সে আওয়ামী লীগ হয় না। কিভাবে আওয়ামী লীগ টিকে থাকতে হয় ওরা জানে, ভালো করে জানে। আওয়ামী লীগ ৭১ একটা সিনেমা, এই সিনেমার নায়ক বলা হয় শেখ মুজিবুর। আস্তে আস্তে ছাত্র সমন্বয়কদের কথাবার্তা যেরকম হচ্ছে, গরিব মানুষের সঙ্গে অ্যাডজাস্টিং হচ্ছে না। মিছিল প্রোগ্রাম দেখি, এতে ছাত্রলীগ জড়িত আর আওয়ামী লীগে থাকবে। এতে যদি আমার কেউ একটা চল মারে বেটা থাকবে না, তা ও আওয়ামী লীগ করতো। ও হয়তো এখন এসে বিএনপির নাম নিচ্ছে, সবাই বিএনপি করে তাই। ওই ৫২ সাল নিয়ে ৭১ নিয়ে হয়তো ছোট একটা রিডিং লেয়ার হয়েছে। তাই সেই ছোট রিডিংই যেটা বোঝা যায় যে ৭১-এর আগে মেলা বড় একটা ভূমিকা আমাদের দেশের জনগণ এই বাঙালি রাখেছে। এখন এই বাঙালির মান তো নেই, ৭ কোটি বাঙালির মান নেই। এখন যে বাঙালি আছে যারা নিজেদেরকে মান সম্মান স্ট্যাবলিশড মনে করে, এদেরও মান নেই। আওয়ামী লীগ বিগত দিনে ছিল, থাকবে। এ যে ফালি থাকতে হয় ওরা জানে, কিভাবে আওয়ামী লীগ টিকে থাকতে হয় ওরা জানে, ভালো করেই জানে। আওয়ামী লীগ হয়তো বাকি আওয়ামী লীগের রাজনীতিতে শেখ হাসিনা আসতে পারবে না, কিন্তু আওয়ামী লীগ থাকবে। কারণ আওয়ামী লীগ শেখ হাসিনার সৃষ্টি না। আওয়ামী লীগ যাদের সৃষ্টি, এদের নাম নিতে গেলে আমাদের 10 বার ভাবা লাগবে যে আমরা তাদের নাম শুদ্ধ ভাষায় নিতে পারতেছি কিনা। অনেকে আমার কথা রাগ করতে পারে। ৭১ একটা সিনেমা, এই সিনেমার মনে করেন যে নায়ক বলা হয় শেখ মুজিবুর, আর 3 মিনিটের ঘোষক বলা হয় জিয়াউর রহমান সাহেব। এখন তাদের অনুপাতে আমরা বাংলাদেশ পাইছি। আমাদের বাংলাদেশে কারা রাজনীতি করবে, কি কারা রাজনীতি করতে পারে, এই জিনিসটা ডক্টর ইউনূস সাহেবও ভালো জানে। এখন আসিফ মাহমুদ সে তো ক্রীড়া উপদেষ্টা, উনি যে কথাটা বলেছে উনি 100-100 অবশ্যই সত্যি কথা বলেছে। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত এদেরকে আমিও চাইনি রাজনৈতিক কেন্দ্রে এরা আসুক, কি রাজনৈতিক দল গঠন করুক, আমিও চাইনি। কারণ আমার সন্তানও তো কাল বাদে হত্যা হতে পারে, তখন আমি কারোর না কারোর তো দোষবো। এই কারো যাতে না দুষ্টি হয়, আমরা বাঙালি সেরকম হই যে আমরা কারো দুষ্টি পারবো না। আর আওয়ামী লীগে থাকবেই। এতে যদি আমার কেউ একটা চল মারে বেটা থাকবে না, তা ও আওয়ামী লীগ করতো। যে আমার এই চলটা মারবে ও কয়েকদিন আগে আওয়ামী লীগ ছিল। ও হয়তো এখন এসে বিএনপির নাম নিচ্ছে, সবাই বিএনপি করে তাই। কয়েকদিন আগে উজোকে সবাই আওয়ামী লীগ করতো না, তা নাহলে 15 বছর 8 মাস থাকলে কি? ওনারা যে পদে আছে ওই পদ তো কোনো স্থায়ী পদ না, এ তো সাময়িক পদ। একটা সাগরের ভিতরে একটা দ্বীপ, যখন তখন জাগতে পারে, যখন তখন বাইরে চলে যেতে পারে। তার উপদেষ্টা মণ্ডলীর ভিতরে এই যে যারা আছে এরা তো বৈধ সরকার না, এরা একটা তান্ত্রিকমূলক সরকার। মানে 3 মাস 2 মাস 5 মাস 1 বছরের সরকার, তারপরে এদের এমনি অপসারণ হবে। এখন এরা যদি মিডিয়ার সামনে বলে যে আমি পদত্যাগ করব, ওর জায়গায় আর কেউ আসবে, ওর জায়গায় আর কেউ আসবে। আমি রিক্সা চালাচ্ছি না তাই বলে আমার এই রিক্সা কি চলবে না? আমি না চালে আরেকজন চালাবে। তা উনি পদত্যাগ করলে ওনার চেয়ারে আরেকজন বসবে।
5 বছর ক্ষমতার পরে যে ফিরে আবার যখন গণতন্ত্র নির্বাচনের জন্য আবার তত্ত্বাবধায়ক সরকার দেবে, তখন ওই 80-20 জায়গায় ওই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের জায়গায় আর একজন বসবে, তারা হয়তো বসবে না, আর একজন বসবে। কিন্তু তারা যে এই না যে তারা পদত্যাগ করতে, তাই দেশের মানুষ কাইন্দে মরে যাবে। তারা ছাত্রকে আহামরি কোনো কিছু করি না, আরও ছাত্র সমাজের ক্ষতি করেছে তারা। এখন সংস্কার এই যে বিষয়টা কীরকম কিছু তো বুঝতেছি না, যে সংস্কার কি সংস্কার করবে আমাকে নজরে আসতেছে না। আমরা গরিব মানুষ, আমাদের চাউলের দাম কমতেছে না, আমাদের বিভিন্ন দ্রব্যমূল্য জিনিসের দাম কমে না, তাহলে এটা সংস্কার কারে বলে? এখন দেখেন বিভিন্ন রাস্তাঘাটে যে জাম, ম্যাক্সিমাম মানুষ সরকারের দ্বারা এটা আবেদন করবে যে সংস্কার বলতে এটা বোঝায় যেখানে 4 লেন রাস্তা আছে সেখানে মাটির তল দিয়ে একটা আন্ডারপাস করে দেওয়ার জন্য যাতে যানজট না হয়, সংস্কার এরকম বলা হয় সংস্কার। বিভিন্ন একটা অফিস আদালত খোলা, একটা সরকারি কর্মস্থান বাড়ানো, এটারে সংস্কার বলে। এখন সংস্কারের নামে যে নির্বাচনের ডেট বারবার পিছিয়ে যাবে, এরা সংস্কার করে না। এটা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান ঠিক করার লক্ষ্যে, নিজেদের আর্থিক পূরণ করার জন্য তারা সংস্কার দাবি করতেছে। এখন এর ভিতরে অনেক শ্রেণী আছে যে দেখেন, আমি তো বিভিন্ন সময় দেখি প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন দলের রাজনৈতিক বৈঠক আলাপ আলোচনা হয়। এখন এনে তো বিগত দিনে যারা সরকারের গঠনতন্ত্র ছিল এদের তো কেউ নাই। এখন অনেকে আওয়ামী লীগ নিয়ে, বিএনপি নিয়ে, জামাত নিয়ে অনেক কথা বলে। কারণ আমি তো কোনো দলদারি করি না। আমি এই পর্যন্ত যে পার্লামেন্ট সদস্যের যে ভোট, এই ভোট আমি আজও পর্যন্ত দিতে পারিনি, আর আদৌ পারবো বলে সন্দেহ। একবার ইউনিয়ন পরিষদের ভোট দিছি আমি, এই ছাড়া কোনোদিন কোনো ভোট দেওয়ার চান্স পাইনি। এখন মানুষ ভোটের অধিকার নিয়ে দাবাদাবি করতেছে, তো এটা আমারও একটা মানে সরকারের দ্বারা দাবি যে একটা ভোট আমিও দিতে পারলেই মনে হয় ভালো হবে, কিন্তু এই ভোটটা সঠিকভাবে যেন দেওয়া যায়। আপনারা দেখেন যে বিভিন্ন দল, আমি দুটো দলের কথাই বলতেছি, আওয়ামী লীগ প্লাস বিএনপি, এতে আপনি হাজার হাজার মুক্তিযোদ্ধা দেখাতে পারবেন, হাজার হাজার 71-এর 52-র মানে বিভিন্ন খেতাবের মুক্তিযোদ্ধা এই আওয়ামী লীগ বিএনপিতে জড়িত আছে। এখন আমি আজকের একটা ইমাম সাহেব আমার এই কথাটা বারবার বলেছে, যেহেতু আমার মিডিয়ার জগতে অনেকেই চেনে আর যাত্রীরাও অনেকে আমার চেনে, কেউ আমার আজ পর্যন্ত আমার কোনো কথাই কেউ খারাপ বলতে পারেনি, যেটা বলিনি সেটা আমি বলবো না। এখন অনেকে দলীয় কোনো চক্র যদি আমার খারাপ মাইন্ডে নিয়ে, তা আমি তার দ্বারে বলবো যে ভাই আমি কোনো দলদারি করি না, আমি দেশের একজন গরিব মানুষ, আমি গরিব জনতা নিয়ে কথা বলি এবং গরিবের হয়ে হক আদায়ের জন্য যদি কিছু করতে পারি এটা আমি নিজের জীবনের ধন্য মনে করি। এই ছাড়া আমি কোনো দলীয় লোকরে ক্ষমতায় আনতে হবে এই জাতীয় কোনো কথাবার্তা আমরা বলি না। আর নির্বাচনের কথা, নির্বাচন সবার অধিকার, সবাই ভোট দিতে পারবে, সবাই ভোটে দাঁড়াতে পারবে। গণতন্ত্র একে বলে, আর যদি কেউ জনতন্ত্র বলে বাপ প্রেসিডেন্ট চুয়াল প্রেসিডেন্ট, এরকমই হবে। এর জনতন্ত্র কয়, এর গণতন্ত্র কয় না। গণতন্ত্র দীর্ঘদিন ধরে যারা মাঠ রাজনীতি করে আস্তে আস্তে এক এক করে, মানে আমি যখন ক্লাস 1-এ উঠি, 1-এর তো 2-তে উঠতে হয় না, 2-তে 3-তে, এই পালেই কিন্তু আমার বিশেষ পরীক্ষা দিতে হবে। তো এখন যদি আমি হঠাৎ করে যাই বিশেষ পরীক্ষা দিই, তাহলে মানুষ কিন্তু আমার পাস বলবে না, পাগল বলবে। আমি যদি ক্লাস 1-এতে পড়ে যদি বিশেষ পরীক্ষা দিতে যাই, তাহলে মানুষ আমার একটা ছাত্র বলবে এবং আমার একটা পাশের একটা সার্টিফিকেটের মূল্যায়ন দেবে। কিন্তু যেখানে মানে হঠাৎ করে বিশেষ পরীক্ষা দেওয়া যায় এই রাজনৈতিক কেন্দ্র করে, তাহলে আমি মনে করি না রাজনীতি যারা করে এরা ভালো লোক। যারা মাথায় টুপি দিয়ে আর দয় সুরটা সঠিক পালি ভোটে পালি সে ইমাম সাহেব হয় না, আর জয় বাংলার নাম নিলেও সে আওয়ামী লীগ হয় না, আর শহীদ জিয়ার আদর্শ মাইনে চললেও সে বিএনপি হয় না। এর ভিতরে বন্ডবাজ বেশি, আর এরাই ফুটপাত বাড়া দিয়ে খাওয়ার জন্যই এই আমাদের উপদেষ্টা কার্যালয়ে গেছি, সেই চিঠিকে তারা অগ্রাহ্য কেন করলো? সেইটার জবাব এখন সচিবালয় দেবে, আজকের মধ্যে দেবে। আমরা আইন শৃঙ্খলা রক্ষা করি, আমরা এদেরকে পদত্যাগ দিতে হবে, না হলে জাতীয়করণের ঘোষণা এই মাঠে দিতে হবে। যে আন্দোলন করতেছেন আজকে, আমরা আপনাদের দাবি দেওয়ার সাথে কখনোই দ্বিমত পোষণ করি না। আপনাদের শিক্ষক মানুষ, আপনারা জাতি গড়ার কারিগর। আমরা আশা করি আপনারা সুশৃঙ্খলভাবে আপনাদের দাবি দেওয়ার পথে এগিয়ে যাবেন। আমরা কর্তৃপক্ষের কাছে আমাদের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে আপনাদের কথাগুলোকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, আপনাদের প্রতিনিধি দলকে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা আজকে বৃহস্পতিবার অনেক যানজট রাস্তাঘাটে, তারপরে আপনাদের সম্মান জানিয়ে আপনাদের র্যালি করে আপনারা সচিবালয়ে যেতে চেয়েছেন, আমরা তাতেও আগ্রহী হয়েছি। আপনাদের প্রতিনিধি দলকে আবারও আমরা সচিব মহোদয়ের কাছে প্রেরণ করার চেষ্টা করব। তো আশা করি আপনাদের দাবি দেওয়া পূর্ণ হবে ইনশাল্লাহ। আমাদের যোগ্যতা আছে, আমাদের যথেষ্ট পরিমাণে ডকুমেন্টস আছে, আমরা বেতন পাই না। শিক্ষকরা কেন কুকুর বিলানের মতো রাজপথে অবস্থান নেবে? আপনি ইতিমধ্যে জেনেছেন যে আমাদের শিক্ষকদের এই মুহূর্তে
একটা সংস্থা আছে রাতে খাবার দিয়ে যায়, এত কষ্ট শিক্ষক করে। সরকারের দপ্তরে আমরা এখন সচিবালয়ের সামনে যাব, আমাদের দাবি দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমরা কোনো কথা শুনবো না। সামনে শিকার আপনার জবাবটা আমি দিই, আপনি আপনার দাবি দেওয়া ন্যায্যতার কথা বলেছেন। সচিবালয় সংরক্ষিত এলাকা, এত মানুষ গেলে কোনো দুর্ঘটনা ঘটলে সে দায়িত্ব আপনি নিতে পারবেন না। বিধায় আমি শেষ করি, বিধায় আপনাদের প্রতিনিধি দলকে আমরা প্রেরণ করতেছি। যদি আপনার নেতৃত্বের প্রতিনিধি দলের প্রতি আস্থা বিশ্বাস না থাকে তাহলে আপনাদের আন্দোলনটা আশা করি যে অনেক দূর এগোবে না। সবসময় আমি শেষ করি, আস্থা বিশ্বাস রাখেন। আপনারা 7 দিন করেছেন, আমরা সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আপনাদের কথাগুলোকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। বারে বারে তারা আশ্বস্ত করেছে। অনেক সমস্যার ভিতরে অনেক মানুষের সমস্যার সমাধান করতে হয় রাষ্ট্রযন্ত্রকে। তো আশা করি যে আপনাদের প্রতিনিধি দল গেলে আপনাদের যতটুকু আশ্বস্ত করা হয়েছে, এই বাজেটগুলোর ক্ষেত্রে রাষ্ট্রের অনেক কর্মকাণ্ড জড়িত থাকে, অর্থনৈতিক যেহেতু বিষয়, সেহেতু আমরা আশা করি যে আপনাদের এই কথাগুলো মিডিয়ার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে যাবে এবং তারা এই মানে নিয়ম অনুযায়ী আপনাদের কথাগুলোর প্রতি সম্মান জানাবে এবং দাবি দেওয়া মানবে। তো সেক্ষেত্রে আমি অনুরোধ করব রাস্তায় কোনো ধরনের বিশৃঙ্খলা না করে। আমি আপনাকে বলি যে বিগত দিনের সরকার অনেকবার আশ্বস্ত করেছেন আমাদের প্রতিনিধি দল, এমনকি আপনার সহায়তায় আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেছি, সেই চিঠিকে তারা অগ্রাহ্য কেন করলো? সেইটার জবাব এখন সচিবালয় দেবে, আজকের মধ্যে দেবে। আপনি সেইটা বলেন, আমাদের রাজপথে এসে দেবে, না হলে এই শিক্ষক রাজপথ ছাড়বে না। আমাদের শিক্ষক জীবন দিতে প্রস্তুত। আমাদের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, না আমরা আমাদের কিছু করবে না। বিগত দিনের আইন শৃঙ্খলা রক্ষা করি, আমরা আইন শৃঙ্খলা রক্ষা করি। আমরা নিয়োগপ্রাপ্ত দুর্নীতি বাংলাদেশে যে কোনো কিছু ঘটলেই শেখ হাসিনার সময় শুনতাম কি রাজাকার আল বদর আল শামসের কাহিনী, জামাত শিবির হেফাজতের কাহিনী। এই এখনো একই কথা, গুপ্ত সংগঠন। গুপ্ত সংগঠন মানে কি? এখানে গুপ্ত আর টুপ্তর কি আছে? বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয় অ্যাকর্ডিং টু কান্ট্রি, তার ভোটার আইডি কার্ড এবং পাসপোর্টের যে নাম তালিকা, এই হিসেবে ছাত্র জনতা ওখানে ভর্তি হয়। যে কোনো ব্যক্তি সেখানে ভর্তি হয়ে তার নাচ করার অধিকার আছে, গান করার অধিকার আছে, এমনি ভাবে তিনি তার মসজিদে গিয়ে নামাজ পড়ার অধিকার আছে, কোরআন তেলাওয়াত মাঠে ময়দানে গিয়ে করার অধিকার আছে। আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কোরআনের কোনো একটা অনুষ্ঠান করতে কোনো মাঠে বসলে সেখানে ওই ডিপার্টমেন্টের চেয়ারম্যান সহ শিক্ষকদেরকে নোটিশ পর্যন্ত ডিন কর্তৃক নিতে হয়েছে। রাজাকার শব্দ বলার পরে বাংলাদেশে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুররা মিছিল করতে নামে নাই। আপনাকে মনে রাখতে হবে, রাজাকার উচ্চারণ করার পরে সর্বপ্রথম রোকেয়া হল থেকে ছাত্রীরা, যারা হচ্ছে প্রগতিশীল সাধারণ শিক্ষার্থী, তারা মিছিল করে বের করেছে। তো তারা যখন এই রাজাকার শব্দ নিয়ে মিছিল করেছে, বুঝতে হবে যে আওয়ামী লীগের রাজাকারের ডেফিনিশন বাংলাদেশে চেঞ্জ হয়ে গিয়েছে। অতএব এখন যদি বাংলাদেশে আপনি শিবির টিবির এগুলো বলেন, তাহলে আপনি তো লোক পাবেন না। আপনার মানুষ কোথায়? বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা যেটা পছন্দ করে সেটার দিকেই আপনাকে ধাবিত হতে হবে, সেই দিকটাকেই আপনার কাজ করতে হবে। লকব দেওয়া আছে যে হাতুড়ি লীগ, এই শব্দটা তো আমরা বানাইনি। আপনি ইউটিউবে অনলাইনে সার্চ দিবেন, শব্দ চয়ন করলেই হাতুড়ি লীগের সাথে আওয়ামী লীগ চলে আসবে, ছাত্রলীগ চলে আসবে, যুবলীগ চলে আসবে, চাপাতি লীগ চলে আসবে। তো সেই চাপাতি লীগের আবির্ভাব বাংলাদেশের জনগণ 5 তারিখের পরে কারো কাছ থেকে কাম্য করে না। সে হোক জামাত শিবির, হোক ছাত্রদল, হোক ওই হেফাজতে আন্দোলন কিংবা ইসলামী আন্দোলন, বাংলাদেশের কোন ছাত্র অর্গানাইজেশন এই চাপাতি লীগের কার্যক্রমের পুনরাবৃত্তি ঘটাতে পারবে না। এটা করলেই তারা আজকের জনগণের কাছে ভিকটিমের শিকার হবে। আগামী দিনে আমি তো মনে করি শেখ হাসিনাকে তাড়াতে জুলাই মাস এবং আগস্ট মাসের 36 দিন আর কি আমাদেরকে অতিবাহিত করতে হয়েছে। আগামী দিনে কোনো ফেসিবাদকে তাড়াতে 36 দিন না 6 দিন সময় লাগবে না। এটা এই যুব সমাজের চাহিদা, দেশবাসীর চাহিদা, এবং এই দেশবাসী এখন ঐক্যবদ্ধ। ছাত্ররা যে কোনো ধরনের কার্যক্রম করে সাথে সাথে তারা ঐক্যবদ্ধ। আমরা ফেসিবাদকে তাড়িয়েছি, ফেসিবাদের কোনো পুনরাবৃত্তি বাংলাদেশে ঘটতে দেওয়া হবে না, এবং এটা স্পষ্ট বার্তা। এটা বাংলাদেশের কোনো তরুণ প্রজন্ম, ছাত্র জনতা, শিক্ষক সুধী, কৃষক শ্রমিক জনতা কেউই এটা অ্যাকসেপ্ট করবে না। আওয়ামী লীগ যে আচরণ করেছে হুবহু সেই আচরণ যদি আপনার মধ্যে পরিলক্ষিত হয়, বাংলাদেশের জনগণ আপনাকেও সেই পথেই পাঠাবে। এটা স্পষ্ট বার্তা। এই বার্তাটা আজকের জন্য জায়েজ, কালকের জন্য হারাম এমনটা নয়। যেমনটা আপনি দেখেছেন যে 5ই আগস্ট কিন্তু যখন সংগঠিত হয়েছে, সেটা একটি ছাত্র জনতার ব্যানারে এসে সমগ্র রাজনৈতিক দলকে একভূত হতে হয়েছে। এখানে কিন্তু তখন এই ছাত্র জনতাকে নাজায়েজ বলে আমরা তাদের পিছনে দাঁড়াই নাই বলে এমন কোনো মন্তব্য বক্তব্য কোনো রাজনৈতিক সংগঠন দেয়নি। তার মানে যখন যে কোনো বিশ্ববিদ্যালয়ে রাজনীতি হারাম ছিল কিংবা করা যাবে না বলে আপনার কোনো ধরনের আইন ছিল, সেই অবস্থাতেও ফ্যাসিবাদী হাসিনাকে মুক্ত করার জন্য ছাত্র জনতার আন্দোলনটা জায়েজ ছিল। অতএব সেই বৈষম্য বিরোধী আন্দোলন, তাদের কার্যক্রম কিন্তু এখনো শেষ হয়ে যায়নি।
এই বৈষম্য বিরোধী আন্দোলন তখনই বিলুপ্তি হবে যখনই এই বৈষম্য বিরোধী আন্দোলনের কার্যক্রম রাজনীতিতে সরাসরি দলীয় নিবন্ধন পেয়ে আলাদাভাবে নতুন করে যাত্রা শুরু করবে। সেদিন থেকে আপনি এটাকে একটা প্রতিদ্বন্দ্বী জায়গায় নিয়ে আসতে পারবেন। ফ্যাসিবাদের দোসরদের এখন পর্যন্ত পতন ঘটাতে পারেনি। বহু জায়গায় লুকিয়ে আছে তাদের লোকেরা। বৈষম্য বিরোধী আন্দোলনের কার্যক্রম আরো বেগবান করা দরকার প্রতিনিয়ত, কারণ আমরা দেখছি এই ফ্যাসিবাদের দোসরদেরকে তাড়াতে হলে একমাত্র বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন সদা জাগ্রত সৈনিকের ভূমিকা পালন করছে। এখানে কোনো দল পেশে কথা বললে কোনো সুযোগ নেই। আমাদের বাংলাদেশেই এখন অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্ন উপায়ে বক্তব্য দিচ্ছেন, যেই বক্তব্যগুলো সরাসরি ফ্যাসিবাদকে আজকে প্রমোট করছে এবং তাদের কথাগুলোকেই আমরা আবার রিব্যাক করাচ্ছি। যেটা হাসিনা বর্ডারের পাশে বসে বলছে সেটাই আবার এই দেশে বসে কেউ কেউ কথা বলছে, কিন্তু 5ই আগস্টের আগে তো এই কথা তারা বলে নাই। তো সেই জায়গা থেকে যদি আপনি ক্যালকুলেট করেন, আমি মনে করি সেখানে কোনো অবস্থাতেই বৈষম্য বিরোধী আন্দোলন প্রত্যেকটি ক্যাম্পাসে তাদের কার্যক্রম চালাতে কোনো অসুবিধার কথা নয়, এবং সেভাবে তাদেরকে আনাও আমাদের উচিত হবে না। তাদেরকে তাদের জায়গায় কাজ করতে সুযোগ দিতে হবে। যে ঘটনাটি গতকালকে ঘটেছে, আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ে এই দা ছুরি রামদা এই কার্যক্রমগুলো কারা চালাতো, কারা রাস্তায় বিপ্রজিতের মতো বিশ্বজিতের মতো মানুষকে হত্যা করত, কারা বিভিন্ন জায়গায় গুম করত, খুন করত, কারা বিশ্ববিদ্যালয়ে হাজবেন্ডের সামনে স্ত্রীকে গাছের সাথে বেঁধে রেখে তারপরে ধর্ষণ করত, জঙ্গলে নিয়ে ধর্ষণ করত। এই যে সেঞ্চুরি, এই সকল কার্যক্রম যাদের সাথে জড়িত, এমনকি লকব দেওয়া আছে যে হাতুড়ি লীগ, এই শব্দটা তো আমরা বানাইনি। আপনি ইউটিউবে অনলাইনে সার্চ দিবেন, শব্দ চয়ন করলেই হাতুড়ি লীগের সাথে আওয়ামী লীগ চলে আসবে, ছাত্রলীগ চলে আসবে, যুবলীগ চলে আসবে, চাপাতি লীগ চলে আসবে। তো সেই চাপাতি লীগের আবির্ভাব বাংলাদেশের জনগণ 5 তারিখের পরে কারো কাছ থেকে কাম্য করে না। সে হোক জামাত শিবির, হোক ছাত্রদল, হোক ওই হেফাজতে আন্দোলন কিংবা ইসলামী আন্দোলন, বাংলাদেশের কোন ছাত্র অর্গানাইজেশন এই চাপাতি লীগের কার্যক্রমের পুনরাবৃত্তি ঘটাতে পারবে না। এটা করলেই তারা আজকের জনগণের কাছে ভিকটিমের শিকার হবে। আপনি দেখেন বাংলাদেশের গতকালকের যে কাজটি হয়েছে, যুব দলের একজন নেতা, তিনি দৌলতপুর থানার সহসভাপতি, তাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলকে ধন্যবাদ জানাই যে আপনারা অন্তত